অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রুকসানা আক্তার, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল, মৌলভীবাজার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই চিত্র দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ক্লাসের শিক্ষণফল। আজকের ক্লাসের শিক্ষণফল স্নায়ুতন্ত্রের প্রধান অংশসমূহের কাজ ব্যাখ্যা করতে পারবে। আজকের ক্লাস শেষে শিক্ষার্থীরা স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশ সম্পর্কে জানতে পারবে এবং এদের কাজ ব্যাখ্যা করতে পারবে। আসসালামু আলাইকুম, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রুকসানা আক্তার, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল, মৌলভীবাজার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই ঘরে আছো। শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটা দেখার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আসবো আমরা জেনে নিই স্নায়ুতন্ত্র কি দ্বারা গঠিত। স্নায়ুকোষ বা নিউরন দ্বারা গঠিত। আর স্নায়ুকোষ বা নিউরন হলো স্নায়ুতন্ত্রের গাঠনিক একক। এই স্নায়ুকোষগুলো মিলে স্নায়ু টিস্যু হয় এবং স্নায়ু টিস্যু মিলে স্নায়ুতন্ত্র গঠিত হয়। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তোমাদের স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব, আলোচনা করব। স্নায়ুতন্ত্র কি আমরা প্রথমেই জেনে নেই। এই যে আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি, হাঁটা চলা, কাজকর্ম, তোমরা লেখাপড়া করছো, খেলাধুলা করছো, এই সবগুলো করতে আমাদের দেহের বিভিন্ন অংশ নেয়। এই অঙ্গগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে একটি সমন্বয় ব্যবস্থার প্রয়োজন হয়। আর এই সমন্বয় সাধনের কাজটি কে করে জানো? স্নায়ুতন্ত্র এবং হরমোনতন্ত্র মিলে দেহের এই সকল কাজের সমন্বয় সাধন করে থাকে। স্নায়ুতন্ত্র কি? যে তন্ত্রের সাহায্যে প্রাণী উত্তেজনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রাখে, তাদের কাজে শৃঙ্খলা আনে এবং শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে, সেই তন্ত্রকে বলা হচ্ছে স্নায়ুতন্ত্র। তোমরা তো জানো অনেকগুলো কোষ মিলে টিস্যু হয়, অনেকগুলো টিস্যু মিলে কি হয়? তন্ত্র হয়। তো এখানে কোষ কি? স্নায়ুকোষ, নিউরন বা স্নায়ুকোষ সম্পর্কে পড়েছো তোমরা অধ্যায় 2-এ। এই নিউরন বা কোষ মিলে স্নায়ু টিস্যু হয় আর স্নায়ু টিস্যু মিলে স্নায়ুতন্ত্র হয়। আবার বলছি, অনেকগুলো কোষ মিলে টিস্যু মিলে তন্ত্র। তো আমরা স্নায়ুতন্ত্রের গাঠনিক একক জানি নিউরন বা স্নায়ুকোষ, এবং সেই স্নায়ুকোষগুলো একগুচ্ছ স্নায়ুকোষ মিলে হয় স্নায়ু টিস্যু, আর স্নায়ু টিস্যু দ্বারাই স্নায়ুতন্ত্র গঠিত। আজকের ক্লাসে আমরা এই স্নায়ুতন্ত্রের গঠন সম্পর্কে আজকের ক্লাসে আমি তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব এই স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশ সম্পর্কে, গঠন সম্পর্কে, কাজ সম্পর্কে। মনোযোগ দিয়ে ক্লাসের শেষ পর্যন্ত দেখবে আশা করছি। স্নায়ুতন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সম্পর্ক রক্ষা করে। স্নায়ুতন্ত্র দেহের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে, পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, দেহের বিভিন্ন অংশে উদ্দীপনা বহন করে এবং দেহের উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে। স্নায়ুতন্ত্রের অংশ হলো দুটি, একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটা হলো প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আবার ভাগ করা হয়েছে দুই ভাগে, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে ভাগ করা হয়েছে প্রধানত দুই ভাগে। একটা হলো করটিকা সুষুম্না স্নায়ু আর আরেকটা হলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। করটিকা সুষুম্না স্নায়ু এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। আবার করটিকা সুষুম্না স্নায়ুতন্ত্রকে ভাগ করা হয়েছে দুই ভাগে, একটা হলো করটিকা স্নায়ু আর একটা হলো সুষুম্না স্নায়ু। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে ঠিক একইভাবে ভাগ করা হয়েছে দুই ভাগে, একটা হলো সিম্প্যাথেটিক স্নায়ু আর একটা হলো প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু। এবারে আমরা জেনে নেই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গঠন সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুই অংশ নিয়ে গঠিত, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। আবার বলছি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুটি অংশ নিয়ে গঠিত, একটা হলো মস্তিষ্ক আর একটা হলো সুষুম্না কাণ্ড।
এই সুষুম্না কাণ্ডের আরেকটা নাম আছে মেরুরজ্জু। মেরুরজ্জু শুনেছো এই শব্দটা অনেকবার। মস্তিষ্ক কোথায় থাকে জানো তোমরা? করটিকার মধ্যে। আমাদের করটির ভিতরে আছে করটিকা, আমাদের করটির ভিতরে আছে করটিকা এবং করটিকার ভিতরে আছে মস্তিষ্ক। মস্তিষ্ক 3 অংশে বিভক্ত: অগ্র মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক এবং মধ্য মস্তিষ্ক। প্রথমে আসে আমরা জেনে নিই অগ্র মস্তিষ্ক সম্পর্কে। অগ্র মস্তিষ্ক, এই অগ্র মস্তিষ্কের আরেকটা নাম হলো সেরিব্রাম। মস্তিষ্কের মধ্যে অগ্র মস্তিষ্ক বা সেরিব্রাম হলো সবচেয়ে বড় অংশ। এই মস্তিষ্কের মধ্যে অগ্র মস্তিষ্ক বা সেরিব্রাম সবচেয়ে বড় অংশ। একে গুরু মস্তিষ্ক বলা হয়। কাকে? সেরিব্রামকে। অগ্র মস্তিষ্ক বা সেরিব্রামকে গুরু মস্তিষ্ক বলা হয়। সেরিব্রাম 2 অংশে বিভক্ত। ডান অংশকে বলে ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, বাম অংশকে বলে বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। আবার বলছি, সেরিব্রাম সম্পূর্ণভাবে 2 অংশে বিভক্ত। 2 অংশের মাঝখানে বিভেদ কাজ থাকায় এই বিভক্তি ঘটে। সেরিব্রাল হেমিস্ফিয়ার বলে। সেরিব্রামের ডান ও বাম অংশ 2 ভাগে বিভক্ত হলেও এদের নিউরন দ্বারা সংযুক্ত থাকে 2টি অংশ। একগুচ্ছ নিউরন দিয়ে সংযুক্ত থাকে, যার নাম হলো কর্পাস ক্যালোসাম। আশা করছি বুঝতে পেরেছো তোমরা। ডান অংশকে বলে ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, বাম অংশকে বলে বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। আবার বলছি, ডান সেরিব্রামের ডান অংশকে বলে ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, বাম অংশকে বলে বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং ডান অংশ বাম অংশকে নিয়ন্ত্রণ করে, বাম অংশ ডান অংশকে নিয়ন্ত্রণ করে। আশা করছি বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থীরা। মস্তিষ্কের এই অংশটির উপরিভাগ ঢেউ তুলা। এটি মেনিনজিস নামক পর্দা দ্বারা আবৃত থাকে। সেরিব্রামের বাইরের স্তরের নাম হলো কর্টেক্স। সেরিব্রামের বাইরের স্তরের নাম হলো কর্টেক্স। কর্টেক্স কি দিয়ে তৈরি? নিউরন। নিউরনের কোষ দেহ দ্বারা গঠিত। কর্টেক্স নিউরনের অসংখ্য কোষ দেহ দ্বারা গঠিত। এর রং হলো ধূসর। কি বলেছি? ধূসর রঙের। এই ধূসর রঙের হয় এর উপর নাম হলো গ্রে ম্যাটার। কি বলেছি? গ্রে ম্যাটার বা ধূসর পদার্থ। গ্রে ম্যাটার বা ধূসর পদার্থ। অপরদিকে এর ভিতরের অংশ হলো হোয়াইট ম্যাটার বা সাদা পদার্থ। অপরদিকে সেরিব্রামের গভীর স্তরটি গঠিত হয় নিউরনের একজন ধারা এবং যা সাদা রঙের মায়োলিন আবরণে আবৃত। আবার বলছি, গভীর স্তরটি কর্টেক্সের গভীর স্তরটি নিউরনের একজন দ্বারা গঠিত, যা সাদা রঙের মায়োলিন আবরণে আবৃত। এজন্য সেরিব্রাল কর্টেক্সের গভীর স্তরে থাকে সাদা রঙের পদার্থ, সাদা রঙের স্তর বা হোয়াইট ম্যাটার। সাদা রঙের স্তর বা হোয়াইট ম্যাটার। সেরিব্রাম হলো প্রত্যেক অঙ্গ থেকে স্নায়ুতাড়না গ্রহণের এবং প্রত্যেক অঙ্গে স্নায়ুতাড়না প্রেরণের একটি উচ্চতর কেন্দ্র। সেরিব্রাম হলো প্রত্যেক অঙ্গ থেকে স্নায়ুতাড়না গ্রহণের এবং প্রত্যেক অঙ্গে স্নায়ুতাড়না প্রেরণের একটি উচ্চতর কেন্দ্র। দেহ সঞ্চালন তথা প্রত্যেক কাজ ও অনুভূতির কেন্দ্র হলো সেরিব্রাম। এটি আমাদের চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি, বুদ্ধি ইত্যাদি কাজগুলোকে নিয়ন্ত্রণ করে। আমাদের বাক শক্তি, ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। কোন উদ্দীপকের প্রতি কি ধরনের সাড়া দিবে সেই সিদ্ধান্ত নিতে সহায়তা করে। আমরা কোন উদ্দীপকের প্রতি কোন ধরনের সাড়া দিব সেই সিদ্ধান্ত নিতে সাহায্য করে সেরিব্রাম। সকল প্রাণীর মধ্যে মানুষের অগ্র মস্তিষ্ক সর্বাধিক উন্নত এবং বিকশিত। সর্বাধিক উন্নত এবং বিকশিত। সকল প্রাণীর মধ্যে মানুষের অগ্র মস্তিষ্কের বিবর্তন সর্বাধিক অগ্রগামী এবং সবচেয়ে বিকশিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের মধ্য মস্তিষ্ক সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। অগ্র মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক একটি সংযোগ স্থলটাই হলো মধ্য মস্তিষ্ক। তুমি খুব সহজভাবে কিছুই মনে নেই ধরো, তাও এই কথাটা যেন মনে থাকে যে 2 মস্তিষ্কের সংযোগ স্থল, সংযোগকারী অংশই হলো মধ্য মস্তিষ্ক। মস্তিষ্কের 2 অংশের অগ্র এবং পশ্চাতে মাঝখানে থাকে মধ্য মস্তিষ্ক। এই মধ্য মস্তিষ্ক হলো 2টি অংশকে সংযোগকারী একটি অংশ। পশ্চাৎ মস্তিষ্কের উপরের অংশ হলো মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কের পিছনে অবস্থিত অংশের নাম হলো পন্স। এটি নলাকৃতির বৃহৎ অংশ। পন্স হলো মধ্য মস্তিষ্কের পিছনে একটি নলাকৃতির বৃহৎ অংশ। এটি সেরিবেলাম ও মেডুলা অবলাঙ্গাটার মধ্যে সংযোগ সাধন করে।
এটি সেরিবেলাম ও মেডুলা অবলাঙ্গাটার মধ্যে সংযোগ স্থাপন করে। কে? পন্স। পেশির কাজের সমন্বয় সাধন ও ভারসাম্য রক্ষা করা মধ্য মস্তিষ্কের কাজ। দর্শন ও শ্রবণের ক্ষেত্রে রয়েছে মধ্য মস্তিষ্কের গুরুত্বপূর্ণ ভূমিকা। মধ্য মস্তিষ্কের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দর্শন ও শ্রবণের ক্ষেত্রে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের পশ্চাৎ মস্তিষ্ক সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। পশ্চাৎ মস্তিষ্ক নিয়ে বোঝানোর চেষ্টা করব। পশ্চাৎ মস্তিষ্ক তিনটি অংশ নিয়ে গঠিত: পন্স, মেডুলা অবলাঙ্গাটা এবং সেরিবেলাম। মনে রাখবা, অগ্রমস্তিষ্কে ছিল সেরিব্রাম আর পশ্চাৎ মস্তিষ্কে হলো সেরিবেলাম। সেরিব্রাম মনে রাখবা, অগ্রতে ছিল সেরিব্রাম, পশ্চাতে সেরিবেলাম। কয়টি অংশ বলেছি? তিনটি অংশ: পন্স, সেরিবেলাম, মেডুলা অবলাঙ্গাটা। পন্স, সেরিবেলাম এবং মেডুলা অবলাঙ্গাটা। প্রথমে আসো সেরিবেলাম সম্পর্কে জানবো। এটি পন্সের পৃষ্ঠদেশে অবস্থিত সেরিবেলাম। এটি ডান ও বাম দুই অংশে বিভক্ত। সেরিবেলাম এর বাইরে থাকে ধূসর পদার্থের আবরণ এবং ভিতরে থাকে শ্বেত পদার্থের আবরণ। সাদা পদার্থ। সেরিবেলাম দেহের পেশি টান নিয়ন্ত্রণ করে, চলনের সমন্বয় সাধন, দেহের ভারসাম্য রক্ষা করে এবং লাফানোর কাজে জড়িত পেশিগুলোর কার্যাবলী নিয়ন্ত্রণ করে। পন্স, মেডুলা অবলাঙ্গাটা এবং মধ্য মস্তিষ্কের মাঝখানে অবস্থিত। মেডুলা অবলাঙ্গাটা এবং মধ্য মস্তিষ্কের ঠিক মাঝখানে অবস্থিত পন্স। পন্স একগুচ্ছ স্নায়ুর সমন্বয়ে তৈরি পন্স। মেডুলা অবলাঙ্গাটা এটি মস্তিষ্কের সবচেয়ে পিছনের অংশ। এর সামনে আছে পন্স এবং পিছনে আছে সুষুম্না কাণ্ডের পিছনের দিক সংযুক্ত আছে সুষুম্না কাণ্ডের উপরের অংশের সাথে, সুষুম্না কাণ্ডের উপরিভাগের সাথে। মোট 12 জোড়া করোটিক স্নায়ুর মধ্যে 8 জোড়া উৎপন্ন হয় মেডুলা অবলাঙ্গাটা থেকে। 8 জোড়া স্নায়ু উৎপন্ন হয়। মোট 12 জোড়া করোটিক স্নায়ুর মধ্যে মেডুলা অবলাঙ্গাটা থেকে 8 জোড়া স্নায়ু উৎপন্ন হয়। এসব স্নায়ু খাদ্য গলাৎকরণ, হৃৎপিণ্ড, ফুসফুস, গলবিল ইত্যাদির কিছু কাজ নিয়ন্ত্রণ করে। এছাড়া শ্রবণ ও দর্শনের মতো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এছাড়া এই স্নায়ুগুলো শ্রবণ ও ভারসাম্যের মতো গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত থাকে। মস্তিষ্ক থেকে বের হওয়া 12 জোড়া করোটিক স্নায়ু মাথা, মুখমণ্ডল, ঘাড়, মুখগহ্বর, জিহ্বা, চোখ, নাক, কান ইত্যাদি অঞ্চলে বিস্তৃত। এইসব স্নায়ুগুলো সংবেদী, মোটর বা মিশ্র হয়ে থাকে। আজ্ঞাবাহী এবং অথবা মিশ্র হয়ে থাকে। এবার আমি মেরুরজ্জু সম্পর্কে তোমাদের বোঝানোর চেষ্টা করব, আলোচনা করব। মেরুরজ্জু করটির পিছনে অবস্থিত ফোরামেন ম্যাগনাম নামক ছিদ্র থেকে কটিদেশের কশেরুকা পর্যন্ত বিস্তৃত। মেরুরজ্জু বা সুষুম্না কাণ্ড মেরুদণ্ডের কশেরুকার ভিতরের ছিদ্রপথে সুরক্ষিত থাকে। স্পাইনাল কর্ড, আর একটা নাম আছে, তার তোমরা নামটা শুনেছো, স্পাইনাল কর্ড। মেরুরজ্জুতে থাকে শ্বেত পদার্থ এবং ধূসর পদার্থ। মস্তিষ্কের ঠিক উল্টো এদের অবস্থান। এই পদার্থগুলোর অবস্থান মস্তিষ্কের ঠিক উল্টো, অর্থাৎ শ্বেত পদার্থ থাকে বাইরে এবং ধূসর থাকে ভিতরে। দুই কশেরুকার মধ্যবর্তী ছিদ্র দিয়ে মেরুরজ্জু থেকে 31 জোড়া স্নায়ু বের হবে। এগুলোকে বলে মেরুরজ্জীয় স্নায়ু। এসব ঘাড়, গলা, বুক, পিঠ, হাত ইত্যাদি নিয়ন্ত্রণ করে। সব স্নায়ু মিশ্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসে আমি তোমাদের মস্তিষ্কের বিভিন্ন অংশ সম্পর্কে বোঝানোর চেষ্টা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তোমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশ সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি বুঝতে পেরেছি। এবার আমি কিছু স্লাইড ব্যবহার করবো। তোমরা বারবার দেখে ক্লাসটা বারবার দেখে আয়ত্তে নেওয়ার চেষ্টা করবে এবং শেষ পর্যন্ত ক্লাস মনোযোগ দিয়ে দেখবে। নাম লিখে না থাকলে ক্লাস দেখে নিজের নাম ও নম্বর লিখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমার শিক্ষণফল স্নায়ুতন্ত্রের প্রধান অংশসমূহের গঠন ও কাজ।
স্নায়ুতন্ত্র কি? এর সংজ্ঞা যদি আমরা বলি তাহলে কিভাবে বলবো? যে তন্ত্রের সাহায্যে প্রাণী উত্তেজনায় সাড়া দিয়ে প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রাখে, তাদের কাজে শৃঙ্খলা আনে এবং শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে, তাকেই স্নায়ুতন্ত্র বলে। দেহের বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধনের জন্য স্নায়ুতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেহ চলে পরিবেশের উদ্দীপনার সাড়া জাগানোর ফলে। দেহের বাইরের জগৎ হলো বাহ্যিক পরিবেশ আর ভিতরের হলো অভ্যন্তরীণ পরিবেশ। বাহ্যিক পরিবেশের উদ্দীপক হলো আলো, গন্ধ, স্বাদ এবং স্পর্শ, আর এগুলো আমাদের চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বকের অনুভূতিবাহী স্নায়ু প্রান্তে উদ্দীপনা জাগায়। আবার অভ্যন্তরীণ পরিবেশের উদ্দীপক হলো চাপ, তাপ এবং বিভিন্ন রাসায়নিক বস্তু। এরা অভ্যন্তরীণ অঙ্গের কেন্দ্রমুখী প্রান্তে উদ্দীপনা সৃষ্টি করে। এই দুই ধরনের উদ্দীপকই অনুভূতি কিংবা কেন্দ্রমুখী স্নায়ুতে তাড়না সৃষ্টি করে। এই তাড়না মস্তিষ্কে পৌঁছায়। মস্তিষ্ক সিদ্ধান্ত নিয়ে আজ্ঞাবাহী বা মোটর স্নায়ুর মাধ্যমে পেশি কিংবা গ্রন্থিতে সাড়া জাগায় এবং কোনো কাজ করতে সাহায্য করে। এই ছকে স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশ দেখানো হয়েছে। প্রধান দুই অংশ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আবার দুই অংশে ভাগ করা হয়, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ দুটি, করটিকা সুষুম্না স্নায়ু এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। করটিকা সুষুম্না স্নায়ু, খেয়াল করে, একদিকে হলো করটিকা স্নায়ু, আরেকদিকে হলো সুষুম্না স্নায়ু। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দুই প্রকার, একটা হলো সিম্প্যাথেটিক স্নায়ু এবং প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু। আবার বলছি, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র সিম্প্যাথেটিক স্নায়ু এবং প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু নিয়ে গঠিত। আশা করছি বিন্যাস ছকটি তোমরা বুঝতে পেরেছ। এখানে মস্তিষ্কের লম্বচ্ছেদের একটি চিত্র আছে। এই চিত্রে তোমরা মস্তিষ্ক সম্পর্কে ধারণা পাবে। একটু আগে আমি বিন্যাস ছকে বলেছিলাম যে স্নায়ুতন্ত্রের প্রধান অংশ দুটি, একটি হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং আরেকটি হলো প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক এবং মেরু রজ্জু বা সুষুম্নাকাণ্ড নিয়ে গঠিত। আর এই মস্তিষ্ক থাকে করটিকার মধ্যে। আমাদের করটির ভিতরে আছে করটিকা এবং করটিকার ভিতরে আছে মস্তিষ্ক। সুষুম্নাকাণ্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ করটিকার মধ্যে অবস্থান করে তাকে মস্তিষ্ক বলে। সংজ্ঞাভাবে বলতে হবে, মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের পরিচালক। তিনটি অংশে বিভক্ত মস্তিষ্ক: এক, অগ্র মস্তিষ্ক; দুই, মধ্য মস্তিষ্ক এবং তিন হলো পশ্চাৎ মস্তিষ্ক। এই চিত্রে দেখো, এখানে অগ্র মস্তিষ্ক আলাদা করে চিহ্নিত করা আছে, সেই ব্রাম। আর কি আছে এখানে অগ্র মস্তিষ্কের অংশগুলোর মধ্যে? দেখো, এখানে থ্যালামাস নামক একটা অংশ চিহ্নিত করা আছে, হাইপোথ্যালামাস চিহ্নিত করা আছে। এই সেরিব্রাম হলো সবচেয়ে বড় অংশ। অগ্র মস্তিষ্ক বা সেরিব্রাম হলো সবচেয়ে বড় অংশ। সেরিব্রামকে বলা হয় গুরু মস্তিষ্ক। দুটি সম্পূর্ণভাবে বিভক্ত অংশে বিভক্ত সেরিব্রাম। এই অংশের মাঝখানে বিভেদক খাঁজ থাকায় এই বিভক্তি ঘটে। এই অংশ দুটিকে বলে সেরিব্রাল হেমিস্ফিয়ার। ডান দিকের অংশকে বলে ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং বাম দিকের অংশকে বলে বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। সেরিব্রামের ডান ও বাম হেমিস্ফিয়ারের মধ্যে খাঁজ থাকলেও এই দুটি অংশ একগুচ্ছ নিউরন দিয়ে সংযুক্ত থাকে, যার নাম হলো কর্পাস ক্যালোসাম। মজার বিষয় হলো যে এই বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের ডান অংশকে নিয়ন্ত্রণ করে, আর ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের বাম অংশকে নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের এই অংশটি উপরিভাগ ঢেউ তুলা, এটি মেনিনজেস নামক পর্দা দিয়ে আবৃত থাকে। সেরিব্রামের বাইরের অংশের নাম হলো কর্টেক্স, বাইরের স্তরের নাম কর্টেক্স। অসংখ্য নিউরনের কোষ দেহ দিয়ে গঠিত। তোমরা নিউরনের কোষ দেহ সম্পর্কে জানো, অষ্টম শ্রেণীতে পড়েছ, আবার দ্বিতীয় অধ্যায়ে পড়েছ। এর রং হলো ধূসর, তাই কর্টেক্সের অপর নাম হলো গ্রে ম্যাটার বা ধূসর পদার্থ। অপরদিকে গভীর স্তরটি গঠিত হয় নিউরনের অ্যাক্সন দিয়ে, যা সাদা রঙের মায়োলিন আবরণে আবৃত, তাই সেরিব্রাল
কর্টেক্সের গভীরে থাকে সাদা রঙের স্তর বা হোয়াইট ম্যাটার। সেরিব্রাম হলো প্রত্যেক অঙ্গ থেকে স্নায়ুতাড়না গ্রহণের এবং প্রত্যেক অঙ্গে স্নায়ুতাড়না প্রেরণের উচ্চতর কেন্দ্র। মনে রাখবা, দেহ সঞ্চালন তথা প্রত্যেক কাজ ও অনুভূতির কাজ কেন্দ্রই হলো সেরিব্রাম। আমাদের যে চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি, ইচ্ছা, বাক শক্তি, ঐচ্ছিক পেশির কার্যকলাপ সবই নিয়ন্ত্রণ করে সেরিব্রাম। কোন ধরনের সাড়া দিবে কোন উদ্দীপকের প্রতি, সেই সিদ্ধান্ত গ্রহণে আমাদেরকে সহায়তা করে। সকল প্রাণীর মধ্যে মানুষের অগ্রমস্তিষ্কের বিবর্তন সর্বাধিক অগ্রগামী এবং সবচেয়ে বেশি বিকশিত। এবার আসো আমরা মধ্য মস্তিষ্ক সম্পর্কে জানবো। এখানে চিহ্নিত করা আছে, দেখো মধ্য মস্তিষ্কের অংশটি দেখেই বুঝতে পারছো এই মধ্য মস্তিষ্ক হলো পশ্চাৎ মস্তিষ্কের উপরের অংশ। এটি অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্ককে সংযুক্ত করে। মধ্য মস্তিষ্কের পেছনে অবস্থিত নলাকৃতির বৃহৎ অংশের নাম হলো পন্স। এই পন্স সেরিবেলাম ও মেডুলা অবলাঙ্গাটার মধ্যে সংযোগ স্থাপন করে। বিভিন্ন পেশির কাজের সমন্বয় সাধন ও ভারসাম্য রক্ষা করা হলো মধ্য মস্তিষ্কের কাজ। দর্শন এবং শ্রবণের ক্ষেত্রে রয়েছে মধ্য মস্তিষ্কের গুরুত্বপূর্ণ ভূমিকা। পশ্চাৎ মস্তিষ্ক সেরিবেলাম, পন্স ও মেডুলা অবলঙ্গাটা নিয়ে গঠিত। সেরিবেলাম পন্সের পৃষ্ঠদেশে অবস্থিত খণ্ডাংশটি হলো সেরিবেলাম। এটি ডান এবং বাম দুই অংশে বিভক্ত। বাইরের দিকে ধূসর পদার্থের আবরণ থাকে এবং ভিতরে থাকে শ্বেত পদার্থের আবরণ। শ্বেত পদার্থ থাকে ভিতরের দিকে। সেরিবেলাম দেহের পেশির টান নিয়ন্ত্রণ, চলনের সমন্বয় সাধন, দেহের ভারসাম্য রক্ষা, দৌড়ানো এবং লাফানোর কাজে জড়িত পেশিসমূহের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এবার এসব পন্স সম্পর্কে জানব আমরা। মেডুলা অবলঙ্গাটা এবং মধ্য মস্তিষ্কের মাঝখানে পন্স অবস্থিত। এটি একগুচ্ছ স্নায়ুর সমন্বয়ে তৈরি। মেডুলা অবলঙ্গাটা এবং মধ্য মস্তিষ্কের মাঝখানে পন্স অবস্থিত। এবার মেডুলা অবলঙ্গাটা সম্পর্কে তোমরা জানবে। এটি মস্তিষ্কের সবচেয়ে পিছনের অংশ। চিত্রে দেখো, মস্তিষ্কের সবচেয়ে পিছনের অংশ হলো মেডুলা অবলঙ্গাটা। এর সামনের দিকে রয়েছে পন্স, পিছনের দিকে আছে সুষুম্না কেন্দ্রের উপরিভাগে। মানে এটি আছে কোথায়? পন্স এবং সুষুম্না কাণ্ডের ঠিক মাঝখানে। সুষুম্না কাণ্ডের উপরিভাগ আছে তার ঠিক পিছনে, আর পন্স আছে তার সামনের দিকে। মোট 12 জোড়া কর্টেক্স স্নায়ুর মধ্যে মেডুলা অবলঙ্গাটা থেকে 8 জোড়া কর্টেক্স স্নায়ু উৎপন্ন হয়। আর এই যে স্নায়ুগুলো আছে এগুলো আমাদের যে খাবার গলাৎকরণ কিংবা হৃৎপিণ্ড, ফুসফুস, গলবিল ইত্যাদির কাজ নিয়ন্ত্রণ করে, কিছু কাজ নিয়ন্ত্রণ করে। তাছাড়া শ্রবণ এবং ভারসাম্যের মতো গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত এই সকল স্নায়ু। মস্তিষ্ক থেকে যে স্নায়ুগুলো বের হয় তার 12 জোড়া কর্টেক্স স্নায়ু মাথা, ঘাড়, মুখমণ্ডল, মুখ গহ্বর, জিহ্বা, চোখ, কান, নাক ইত্যাদি অঞ্চলে বিস্তৃত। স্নায়ুগুলো সংবেদী, মোটর কিংবা মিশ্র প্রকৃতির। এবার আসো আমরা মেরুরজ্জু সম্পর্কে জানব। এই চিত্রে তোমরা মেরুরজ্জু দেখতে পাচ্ছ। মেরুরজ্জু কলটির পিছনে অবস্থিত ফোরামেন ম্যাগনাম নামক ছিদ্র থেকে কটিদেশের কশেরুকা পর্যন্ত বিস্তৃত। মেরুরজ্জু বা সুষুম্না কাণ্ড মেরুদণ্ডের কশেরুকার ভিতরের ছিদ্র পথে সুরক্ষিত থাকে। এই চিত্রতে দেখো, এই মেরুরজ্জুতে শ্বেত পদার্থ এবং ধূসর পদার্থ থাকে, তবে এদের অবস্থান মস্তিষ্কের ঠিক উল্টো, অর্থাৎ বাইরের দিকে থাকে শ্বেত পদার্থ এবং ভিতরে থাকে ধূসর পদার্থ। দুই কশেরুকার মধ্যবর্তী ছিদ্রবর্তী মেরুরজ্জু থেকে মেরুরজ্জু স্নায়ু বের হয় 31 জোড়া। এসব স্নায়ু ঘাড়, গলা, বুক, পিঠ, হাত ও পায়ের স্নায়ু। এসব স্নায়ু মিশ্র প্রকৃতির। তোমরা আগে জেনেছ যে স্নায়ু সাধারণত 3 ধরনের হয়, সংবেদী, মোটর অথবা মিশ্র প্রকৃতির। এই মেরুরজ্জু 31 জোড়া স্নায়ুগুলো হলো মিশ্র প্রকৃতির। আজকের ক্লাসের বাড়ির কাজ, চিত্রের এ অংশের গুরু মস্তিষ্কের বর্ণনা লিখো। উদ্দীপকের যে চিত্রটি দেখতে পাচ্ছ, এই চিত্রের এ অংশের গুরু মস্তিষ্কের বর্ণনা লিখো। বাড়ির কাজ লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। আশা করছি আজকে ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখেছো, বোঝার চেষ্টা করেছো এবং বুঝেছো। বাড়ির কাজ দিয়েছি, লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, সচেতন থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে।
এবং বাইরে বের হওয়ার প্রয়োজন হলেই মাস্ক ব্যবহার করবে। এখন আবার করোনার সংক্রমণ বেড়েছে, তাই সবাইকে অনেক বেশি সচেতন থাকতে হবে। আবার বলছি, বাইরে বের হলেই, প্রয়োজনে বের হবে, বের হলেই মাস্ক ব্যবহার করবে, যথাসম্ভব ঘরে থাকার চেষ্টা করবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।